দিন দিন তার প্রতি দুর্বল হইতে লাগলাম। কেরাসের প্রতি আমার হৃদয় কেরাসিত হইতে লাগিল। আমিও হাল ছাড়ার পাত্রী নই। আমি যখন তার কাছাকাছি যাওয়ার সুযোগ খুঁজতেছি, তখন সুযোগ নিজেই আমার কাছে এসে কইল, সোয়া। তার দুঃখে দুঃখিত হইয়া নিজেই চলে আসলাম তার কাছে। একদিন আন্টি আমাদের পিঠা দিতে আসলেন। আমি তো পিঠার সেই লেভেলের ফ্যান। আমাকে কেউ সারাদিন পিঠা দিয়ে আপ্যায়ন করলে ওগুলো শেষ না করে অবধি আমি দু পা দরজা দিয়ে নড়বে না। আমাকে যদি বলে তোকে পিঠাওয়ালার কাছে বিয়ে দিমো, তাহলে হাসতে হাসতে রাজি। তবে সেটা আগের কথা। এখন আমার জামাই আছে, মানে হবু জামাই আছে। এখন পিঠাওয়ালাকে বিয়ে করা আমার জন্য জাজেস নয়। যাই হোক, আন্টি মাত্র পিরিচটা রাখতে আমি পিঠার সুগন্ধে মৌমাছির মতো উড়ে উড়ে বসার রুমে চলে এলাম। গিয়ে দেখি পিঠাগুলো আমার দিকে জুলি জুলির চোখে তাকিয়ে আছে। কিন্তু আন্টির সামনে নিতে পারতেছি না। হবু শাশুড়ি বলে কথা, যদি দেখি ছেলের বউ রাক্ষসের মতো পিঠায় গিলতেছে, তাহলে আর জীবনও কেরাসে এই মুখও হতে দিবে না। আমি খালি পিঠার দিকে তাকাইতেছি আর চোখটির মতো আন্টি আর আমার চারপাশে ঘুরতেছি। কি কপাল, আমার সাথে পৃষ্ঠে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকাই আছে, আর আমিও বুবক্কের মতো তাকাই আছি। আম্মা আমার হাবভাব দেখে কইল, কি রে, কিছু বলবে? না। আম্মা বলো, যা তো সোয়া, তরকারিটা লবণ দিয়ে আয়। আমি মুখ কালো করে রান্না করে চলে এলাম। আরেকটা বিরক্তির কাজ, আমি যতদিন লবণ দেখিস ততদিনই আমার একটা লম্বা ভাষণ শুনতে হয়েছে। হায় রে ক্রাশ, তোমার জন্য আমার মুখে আমার মিষ্টি না করে নোনতা করতে হবে। কোথায় আরাম করে পিঠা খাবো, তার জায়গায় তরকারি ঝোল খাইতেছি। আমি লবণ দেখি নিজের রুমে চলে এলাম। আম্মা আর আন্টি গল্প করতেছে। আমার ইচ্ছে করতেছে মনে দুঃখে গান গাই, কিন্তু আন্টি কি আমার গলা সহ্য করতে পারবে? কয়েক মুহূর্তে উপরের দিকে তাকিয়ে চিন্তা করলাম। তারপর ভাবলাম, আমারে পিঠা খাইতে দিতেছে না, বসে বসে রসের আলাপ করতেছে। এটুকু প্যারা তো দেওয়াই যায়। মাত্র গলা পরিষ্কার করে গান গাইব, এমন সময় আমার কানওয়ালা গল্পের দিকে চলে গেল। আমি ঠিক শুনছি, আমার কেরাস গাজরের হালুয়ার উপর কেরাস। ভালো করে শুনে দেখলাম ঠিকই শুনছি। শুনে আমি কপাল চাপড়ালাম। আমার কেরাস সবসময় আমার অপছন্দের জিনিসগুলি পছন্দ কেন? আমি গাজর দু কেন, চার চোখেও দেখতে পারি না, আর সেই গাজরের হালুয়া আমার কেরাস খায়। আমার কান্দ নাইতেছে। আন্টি কথা বলে চলে গেল। আমি তাড়াতাড়ি আমার ফোনে আব্বাকে ফোন করিয়া কইলাম, আব্বু, 1 কেজি গাজর আনবা। আব্বা আমার কথা শুনে হার্ট ফেল করল। কি না বুঝলাম না, কারণ ফোনের ওপাশে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত নাই। আমি কয়েকবার হ্যালো হ্যালো করতেছি। আব্বা বলো, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মনে করে আনবা কিন্তু, পারলে 2 কেজি আইন। তারপর আর কথা নাই। আমি তাকাই দেখলাম ফোন কেটে দিছে। আমি ভাবি কি হলো, ফোনে তো টাকা আছে, তাহলে মনে হয় আব্বা কেটে দিছে। থাক। আমি 4 হাত পা মেলে বিছানায় শুয়ে গাজরের অপেক্ষা করতে লাগলাম। কখন যে ঘুমায় পড়ছিলাম টের পাই নাই। হঠাৎ তাকাই দেখি আব্বা আম্মা আমার দিকে অবাক হয়ে তাকায় আছে। আমি ইশারায় বললাম, কি? ওনারা ইশারায় জিজ্ঞেস করলেন, কি? আমি আবার জিগাই, তারাও জিগায়। এভাবে কি কি খেলতে খেলতে বিরক্ত হয়ে উঠে বললাম, কি হয়েছে? আব্বা আমার কপালে হাত দিয়ে বলেন, চল ডাক্তারের কাছে। হঠাৎ ডাক্তারের কাছে যাব কেন? শরীর ঠিক নাই। আমার শরীর, অথচ আমি জানি না আমার শরীর খারাপ। আমি জিজ্ঞেস করলাম, 2 কেজি গাজর আনছো? আব্বা আম্মা একে অপরের দিকে তাকায় আছে, আর আমি তাদের দিকে। আমি ডাইনিংয়ে গিয়ে দেখলাম একটা কালো পলিথিনে কিছু গাজর উকিঝুঁকি দিতেছে। আমি নাক কুচকে একটা একটা মুটকা দেখে গাজর ধুয়ে নিয়ে সোফায় বসলাম। আব্বা আম্মা অবাক হয়ে আমার কাণ্ড কারখানা দেখতেছে। আমি গাজর একটা কামড় দিতেই দুজন আঁতকে উঠল। এভাবে আমি প্রথমটা শেষ করে দ্বিতীয়টা ধুয়ে নিতেই আম্মা বলল, রেডি হ। কেন? কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আমি চোখ শুরু করে বললাম, হঠাৎ যে তুই গাজর বাসায় ঢুকতেই তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতি, সে আজ গাজর খাইতেছে। আমি উদাস উদাস ভাব কইরা দার্শনিক ভঙ্গিতে কইলাম, গাজর সুস্থ থাকে, তাই ভাবতেছিলাম এবার থেকে রোজ 2 না 3 বেলা 3টা গাজর খামো। আব্বা আম্মা কি বলবে বুঝতে না পাইরা নিজের কাছে চলে গেল। আমিও নাক মুখ কুচিয়ে গাজর খাইতে লাগলাম। 4 দিনে আমি 2 কেজি গাজর খেয়ে শেষ করলাম। 3 বেলা 3টা না করে 6টা করে গাজর খাইতে লাগলাম। আম্মা তো টেনশনে পড়ল, এই মেয়ের কি হলো। একদিন আম্মা নিজেই ফোনে ভিডিও দেখতে গিয়ে আটকে উঠল।
মেমোরি ভর্তি গাজরের হালুয়া রেসিপি। অত্যন্ত একদিন ওদিক করে 20-25টা হবে। আম্মা ডাক দিল। তখন আমি রান্নাঘরে গাজরের সাথে যুদ্ধ করতেছি। শুনে তার কাছে গেলাম। আমাকে দেখে আমার চমকায় উঠল। আমি গাজর বানু হয়ে আছি। দু হাতে গাজর, মাথায় গাজর কুচি, সারা শরীরে গাজর কুচি। আম্মা কইল, এই অবস্থা কেন? রান্না করতেছি। আম্মা অবাক হইল। যে মেয়ে প্লেট ধোয়ার জন্য রান্নাঘরে যাইতে চায় না, সে মেয়ে আজ রান্না করে? আম্মা জিগাইল, কি রাঁধতেছিস আবার? আমি নিরাশ হয়ে কইলাম, সর্বাঙ্গে যাহার ছড়িয়া ছিড়িয়া আছে তাহাই রান্তাছি। কি জন্য ডাকছো? আম্মা আর কিছু বলল না। আমি বেশ বিরক্ত হয়ে চলে গেলাম। একে তো কখনো রান্না করি নাই। তার উপর গাজরগুলো নিয়ে সিদ্ধ করতেছি। এর মাঝে আমার হুদায় ডাকটা ভালো লাগে নাই। যাই হোক, অনেক কষ্টে অনেক চেষ্টার পর গাজরের হালুয়া বানাইলাম। তারপর কাকের গলা ছেড়ে ইচ্ছা মতো গোসল করে সেজে গুজে রেডি হয়ে নিলাম। সুন্দর করে চোখে গাঢ় কাজল নিলাম। বাসায় পরার মধ্যে সবচেয়ে সুন্দর লাল জামাটা পরছি। আলমারি খুলে জামা নিয়ে আম্মা কইব, এখানে কি বিয়ার সাথে লাগছে যে নতুন জামা পরছিস? আমি বড় এক বাটি নিয়ে পাশের বাসায় নক করলাম। আন্টি দরজা খুলে বলেন, আরে সোয়া, ভেতরে এসো। এখানে আসার পর তো একেবারেও আসোই নাই। আমি মিষ্টি করে সালাম দিলাম। মনে মনে বললাম, একেবারের জন্য চলে আসমো, আপনার ছেলের জন্য। লগে বিয়া দিয়ে দেন। আন্টি আমাকে সোফায় বসালেন। আমি বাটিটা আন্টিকে দিয়া এদিক ওদিক তাকিয়ে বললাম, এটা আমি বানিয়েছি, ভাবলাম আপনাদেরকেও একটু দিয়ে যাই। বাসায় কেউ নাই? আন্টি বলেন, ও মা, গাজরের হালুয়া? তোমার আঙ্কেল অফিসে এখনও আসেনি, দাঁড়াও তোমাকে একটু দেই। আমি মনে মনে কইলাম, আঙ্কেল খবর যাই না আমি কী করুম? আমার জামাইয়ের খবর বলেন। আমি বললাম, লাগবে না আন্টি, বাসায় আরও আছে। আন্টি তাও ছোট একটা পিস দিয়ে আমাকে দিলেন। তখনই আমার কেরাস বাসায় ঢুকলো। আমি তার দিকে হাঁ করে তাকাই আছি। গায়ে ফুটবল জার্সি, ঘামে লেপ্টে আছে, মুখ পানি দিয়ে ধোয়ার কপালের চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। সেগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। গরমে মুখের সাথে কাল অবধি লাল হয়ে আছে। ও কি আমার চেরি ফল! তোকে দেখে আমার মনে গান বাজতেছে। সে এসে বলল, আম্মু আজকে আমাদের টিম জিতেছে। তারপর আমার পিরিচে থেকে দেখে বলল, গাজরের হালুয়া? বলে পিরিচটা নিয়ে নিল টেবিল থেকে। আমার দিকে একবার তাকালো না। আমি মনে দুঃখে বললাম, আমি আসি আন্টি। ও মা, চলে যাবে? আমি সে দরজা খুলে কেরাস বলল, এটা কে বানিয়েছে? বাপরে, লবণ দিয়ে রান্না করছে নাকি? লবণ ঢালতে তো কার্পণ্য করে নাই। এমন প্রশংসা শোনার পর পা দুটো আর থাকতে চাইল না। সাথে সাথে বাসায় দৌড়। দরজা বন্ধ করে সেটার সাথে লেপ্টে দাঁড়ায় আছে। বুকটা ঢিপ ঢিপ করতেছে। ব্যাঙও মনে হয় এত জোরে লাফায় না। আমি গিয়ে হালুয়া একটু মুখে দিতেই মুখ ভাঙার পাঁচ হয়ে গেছে। আসলে লবণ দিতে কার্পণ্য করি নাই। আমি পানি দিয়ে ভালো করে কুলি করতেই আম্মার ডাক। আমি আব্বার কাছে গিয়ে দেখলাম আব্বা চলে আসছে এবং উনি কোনো কারণেই মুখে চামচ ঢুকাই আটকে আছে। ঘটনা বুঝতে না পেরে হাতের দিকে তাকাইয়া বুঝলাম তার আটকে যাওয়ার কারণ। আমার গাজরের হালুয়া লবণের কেরামতি। আমি অপরাধীর মতো দাঁড়াই আছি। আম্মা বলেন, গত মাসের জন্য তোর আব্বুকে দিয়ে লবণ কিনাইছিলাম। এখন রান্নাঘরে গিয়ে দেখি, আয় তো, লবণের ডিব্বা অর্ধেক খালি কেন? আমি মিনমিন করে বললাম, বুঝতে পারি না, চিনির বদলে লবণ দিয়ে ফেলছি। আম্মা তখন মুখ্যম প্রশ্নটা করলেন, তোর আন্টির কেমন লাগছে? আমি বললাম, আন্টি খাই নাই, তার ছেলে খাইছে। বলছে আমি লবণ দিতে কার্পণ্য করি নাই। শুনে আব্বা মুচকি হাসতেছে। আব্বাও মুখ টিপে হাসতেছে। আমি নিজের রুমের দরজা সিটকানি আটকাইয়া মনে দুঃখে বাপ্পারাজের মতো গান গাইতে লাগলাম। রাতে আবার ফ্যানের নিচে সিটপটাং হয়ে শুয়ে গাজর চাপাইতেছি আর ভাবতেছি কি করা যায়। ভাবছিলাম গাজর দিয়ে হাত করুম, কিন্তু গাজর আমার খবর করে দিল। কি করা যায়? হাতের গাজরটারে জিজ্ঞেস করলাম, তুই বল কি করা যায়। হঠাৎ গাজরটা আমার আইডিয়া দিল। ব্যাস, আমি খুশির ঠেলায় গাজরের লগে নাচতে নাচতে তার মাথায় কামড় বসিয়ে দিলাম। এই ল তোর বকশিস। পরের দিন স্কুল থেকে এসে গোসল করে রেডি হয়ে নিলাম। উঁকি মেরে দেখলাম ক্রাশ কখন বের হয়। 3টার দিকে সে ব্যাট বল হাতে বেরিয়ে গেল। আমি আম্মাকে চিল্লিয়া করলাম, আম্মু আমি একটু বাইরে যাইতেছি। আম্মা চিল্লিয়া কিছু করলো, কিন্তু আমি কান্না দিয়ে বেরিয়ে আসলাম। কলিং বেল টিপতে আন্টি দরজা খুললেন। আমি হাসি মুখে সালাম দিলাম। আন্টি হেসে বললেন, কী খবর? আমি মুখ ভার করে বললাম, আন্টি কালকে বুঝতে পারিনি।
চিনির বদলে লবণ দিয়ে ফেলছি। প্রথম রান্না করলে এমন একটু আধটু হয়। আমি অবাক হয়ে বললাম, কি করে বুঝলেন? আন্টি হেসে বললেন, আমি প্রথম প্রথম এমন করে ফেলতাম। আমি যখন প্রথম বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম তখন রান্নার রও জানতাম না। কোথাও হলুদের জায়গায় মরিচ, আদার জায়গায় রসুন এমন দিয়ে দিতাম। তারপর শাশুড়ি আমাকে যত্ন করে রান্না শিখিয়েছেন। ওনার কথা শুনে মনটা আনন্দে নাচা উঠল। আজ আমিও আমার হবু শাশুড়ির কাছে রান্না শিখবো। আমি মুখ কালো করে বললাম, আমাকে গাজরের হালুয়া বানানো শিখানো দেবেন আন্টি? জন্য এসেছি। শাশুড়ির কাছ থেকে কবে রান্না শিখবো তা তো জানি না, আপাতত আপনার থেকে গাজরের হালুয়া বানাতে শিখতে চাই। আন্টি রাজি হলেন, কিন্তু তার কাছে গাজর নেই। আমি বললাম, আমি তাহলে বাসা থেকে নিয়ে আসি। আজকে আব্বু 1 কেজি গাজর এনেছে। আমি পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে একটা বাটিতে গাজর নিলাম। যেই না দরজার কাছে গেলাম, আম্মা দেখে ফেললো। ডাক দিলেন, ছোঁয়া। আমি দিলাম ভৌ দৌড়, চলে এলাম আন্টির কাছে। আন্টি আমাকে সুন্দর করে শিখিয়ে দিলেন। আধা ঘন্টা রান্না শেষ। আমি 1 চামচ খেয়ে বুঝলাম কেন আমার কিরাস গাজর হালুয়া পাগল। আন্টি আমাকে 1 বাটি দিয়ে বলেন, চলো খাবে। আমার বসার ঘরে আসতেই কিরাস ঢুকলো। আমি তার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। সে সোজা রুমে চলে গেল, একবার তাকালো না। কষ্টে দুঃখে আমার কান্না চলে আসলো। আন্টি বলেন, খাও। জি আন্টি। এমন সময় সে এসে বলল, আজকেও গাজরের হালুয়া? কয় মুখ লবণ দিয়েছে। শুনে অভিমান হইল। মনে মনে কইলাম, এ তো তাড়াতাড়ি কেমনে আইলো? আন্টি প্রতিবাদ করে বলেন, কি হচ্ছে? আমি বললাম, আপনি তো গেলেন 1 ঘন্টা হয়নি, এ তো তাড়াতাড়ি আসলেন কি করে? কিরাস আমাদিকে ভুরু কুঁচকে বলল, তুমি জানলে কি করে? পাহারা দিচ্ছিলে নাকি? আমি পড়লাম ফাঁদে। মনে মনে বললাম, এটা তুই কি করলি সোয়া? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। একে তো কালকে লজ্জায় থাকতে পারতেছিলাম না। এখন যদি জানতে পারে তুই নজর রাখিস, তাহলে তো এখানে মাটি ফুঁড়ে ঢুকে যেতে হবে। আন্টি আমাকে বাসায় দিলেন, মেয়েটাকে একটু শান্তি করে খেতে দে। আমি 2 চামচ খেয়েই বললাম, আমার হয়ে গেছে। আপনার রান্না অনেক মজা আন্টি। কিরাস বলল, দেখতে হবে না কারাম্মু? ইস, কতটা হালুয়া নষ্ট করতেছে। বলে আমার হাত থেকে বাটিটা নিয়ে হালুয়া খাওয়া শুরু করলো। আমি তো বেকুবের মতো তাকাই আছি। সে খাওয়া শেষ করে বলল, আম্মু আজকের হালুয়াটা বেস্ট ছিল। আজকে ভালো করে খেলতে পারিনি বলে মন খারাপ ছিল। আকাশ কালো হয়ে গিয়েছিল, এটা খেলেই মন ভালো হয়ে গেছে। শুনি আমার মাথায় বাজ পড়ল। আমি দরজা দিকে দৌড় দিলে বললাম, আমি আসি আন্টি, আরেকদিন আসবো। এক দৌড়ে ছাদে আমার সাথে নীল ফোড়কটা ধুয়ে দিয়েছিল আম্মু। আমি রোদে দিয়ে গেছিলাম। এসে দেখি এখনো বৃষ্টি শুরু হয় নাই, বাতাস ছুটেছে। বাতাস দেখে আমি ফোড়কের কথা আমার খুশি আর দেখকে আমি বাতাসে লাপাইতেছি আর সারের মতো চেঁচাচ্ছি। এর মধ্যে ফোঁটা ফোঁটা করে ঝুম ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টিতে আমি পাগল হইয়া গেলাম, বাচ্চাদের মতো লাফাইতে লাগলাম। আমার লাফানি দেখিয়া ব্যাঙও মনে হয় কইব, আমারও বাচ্চা থাকতে এ তো লাফাই নাই। তখন লাফাইছে জানি না, এদিকে বৃষ্টিও থামার নাম নাই। তখন পেছন থেকে কেউ বলে উঠল, আগে কি বৃষ্টি দেখো নাই? আমি তাকায় দেখে কেরাস দাঁড়াই আছে। আমি তো শরমে শেষ। বৃষ্টির জামা কাপড় সারা শরীর সাপের মতো চাইপা আছে। তারে দেখে রশি থেকে আমার জামাটা এক টেনে নিয়ে দৌড় দিলাম। ভাগ্য ভালো, এত প্যাচের পরও হবু জামাইয়ের সামনে উষ্টা খাইয়া পড়ি নাই। খাইলে আমি মাটির ভেতর ঢুকে শাস্তি পাইতাম না। আমি এসে দরজা মিলে দিলাম। বুকের ব্যাংকটা তো দৌড় প্রতিযোগিতার নাম দিছে। আমার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমি ওয়াশরুমে চলে গেলাম। গোসল করতে করতে আমার চিৎকার শুনতে পাইলাম, এই মেয়ের কি জীবনে জ্ঞানকাণ্ড হবে না? একে তো ভর সন্ধ্যায় বৃষ্টি ভিজে আসছে, সারা ঘর পানিতে ভাসায় দিয়ে এখন গোসল করতেছে। আমি গোসল করে মাথা মুছতে মুছতে বের হইতেই হাঁটছি। 1বার 2বার 3বার হাসতেই লাগলাম। আম্মা এসে বলেন, হলো তো, ধর পাশের বাসায় ভাবিকে এবারটি হালুয়া দিয়ে গেছে তোর জন্য, এটা খেয়ে একটা নাপা খেয়ে নে। আমি রাখলাম টেবিলে। আম্মা খাবার আর ওষুধ রেখে গেল। আমি নাক টানতে টানতে বাটিটা নিলাম। 1 চামচ মুখে দিতে কিরাসের কথা মনে পড়লো। সাথে সাথে লজ্জায় বিছানার সাথে মিশা গেলাম। তাতেই ঘুম।